সালামু আলাইকুম। আহ, আবারও চলে আসলাম বকবক করতে। আহ, আজকে হচ্ছে ওই যে সেকেন্ড ক্লাসে স্যার স্ট্রেট লাইন পড়াইছিল। ঠিক আছে, স্যার সেকেন্ড ক্লাসে আমাদেরকে পড়াইছে হচ্ছে স্ট্রেট লাইন। তো এখন ফাংশন চ্যাপ্টারেরই পরবর্তী পার্ট হচ্ছে স্ট্রেট লাইন অ্যান্ড দ্য গ্রাফ অফ দ্য ফাংশন। তো স্যার ক্লাসে এসে শুরুতেই যেটা করাইছে সেটা হচ্ছে এই যে আমি দেখাই, যেন করাইলো এই যে স্যার ক্লাসে এসে শুরুই করছে হচ্ছে ইয়া দিয়ে একটা সূত্র দেখাইছে, এরপর একটা ইকুয়েশন দেখাইছে, এরপরে হচ্ছে আরো কিছু মেকানিজম দেখাইছে যেগুলো হয়তো বা অনেকের মাথার উপর দিয়ে গেছে, যাওয়াটা স্বাভাবিক কারণ স্যার হচ্ছে ডিরেক্টলি সূত্রে জাম্প করছে। তো কারণ স্যার ধরে নিছেন যে আমরা হচ্ছে এটা পারি, বাট যদি এটা আগে থেকে না জানা থাকে তাহলে ধরতে একটু অসুবিধা হইতে পারে। তো আমরা দেখি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। তো চ্যাপ্টারের নাম হচ্ছে স্ট্রেট লাইন, তার মানে এখানে স্ট্রেট লাইন নিয়ে কথা হবে। তো আচ্ছা, স্ট্রেট লাইন কি জিনিস? মানে আমরা ছোটবেলায় পড়ছি হচ্ছে এই যে এই জিনিসটাকে বলা হইলো সরল রেখা। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় সরল রেখা, আর ওই জিনিসটার নাম হচ্ছে বক্ররেখা, রাইট? রেখা কি দেখা যায়? হ্যাঁ, তাহলে এই জিনিসটা হচ্ছে সরল রেখা আর ওইটা হচ্ছে আমার বক্ররেখা। তো এখন এটার এটা হচ্ছে মানে কোশ্চেন যদি আমি করি যে এই সরল রেখার বক্ররেখা কিভাবে গঠিত হয়, তো প্রত্যেকটা রেখা সেটা সরল রেখা হোক বা বক্ররেখা হোক এটা গঠিত হয় হচ্ছে বিভিন্ন বিন্দুর সাহায্যে। এই যে ধরেন এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এরকম অসংখ্য ইনফিনিটি সংখ্যক বিন্দু, ইনফিনিটি সংখ্যক বিন্দু একটা রেখা গঠন করে। এজন্য রেখাকে যদি সেটের সাহায্যে প্রকাশ করা হয় তাহলে বলা হয় যে অসীম সংখ্যক বিন্দু দ্বারা গঠিত সেটকে, গঠিত জ্যামিতিক চিত্রের সেটকে বলা হয় হচ্ছে আহ, রেখা। ঠিক আছে, তো এটাকে যদি আমরা হচ্ছে গ্রাফ পেপারে প্লট করি, ধরেন এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, ঠিক আছে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্বে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এরকম করে 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 আলটিমেটলি আমরা একটা রেখা পাই। তার মানে প্রত্যেকটা রেখাই গঠিত হয় অসংখ্য বিন্দুর সাহায্যে। এই যে এরকম ডট 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 করে বিন্দুগুলা পাশাপাশি বসে বসে একটা রেখা তৈরি করে। বক্ররেখার ক্ষেত্রেও সেম। এই এইটা যদি একটা বক্ররেখা হয় তাহলে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, একটা বিন্দু, এরকম করে করে এই বক্ররেখাটা গঠিত হয়েছে। এখন আমরা এই সরল রেখা হচ্ছে যেহেতু স্ট্রেট লাইন পড়তেছি তার মানে আমরা কি সরল রেখা পড়বো। তো সরল রেখা দিয়ে বিভিন্ন কাজ টাজ করা যায়। সরল রেখার সমীকরণ আছে কিছু। ঠিক আছে, আমরা ইকোনমিক্স এর আগে পড়ছিলাম যে এই যে এইরকম একটা গ্রাফ থাকলে এই গ্রাফের একটা কি থাকে, ঢাল বা স্লোপ থাকে, রাইট? আবার এই রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটাকে আমরা বলি হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। আবার এরকম কোন একটা রেখা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে এটাকে আমরা বলি এক্স ইন্টারসেপ্ট। তো এই জিনিসগুলো আমরা অলরেডি ইকোনমিক্সে পড়ে আসছি। তো ইকোনমিক্সে যে জিনিসটা পড়ি নাই সেটা হচ্ছে সরলরেখার আরো কিছু কাজ আছে, যে যেটা বললাম যে সরলরেখার কিছু ইকুয়েশন আছে, কিছু সরলরেখার হচ্ছে ধরুন এইটা একটা সরলরেখা, এই সরলরেখার লেন্থ কত সেই লেন্থ পরিমাপের একটা ফর্মুলা আছে। তো এই জিনিসগুলাই স্যার আর কি ক্লাসে দেখাইছে। ঠিক আছে, সো আমরাও এই জিনিসগুলাই দেখবো যে সরলরেখার ইকুয়েশন আসলে কি কি ফর্মে থাকতে পারে, ওই ইকুয়েশন গুলার কি কি উপাদান থাকে। মানে ধরেন একটা ইকুয়েশন এ প্লাস বি হোল স্কোয়ার, রাইট? তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মধ্যে এ একটা এলিমেন্ট আর বি একটা এলিমেন্ট, ঠিক তেমনি ভাবে সরল রেখার এলিমেন্ট, সরল রেখার ইকুয়েশনে এলিমেন্ট কি কি বা সরল রেখার কোন ধরনের ইকুয়েশন দেখে আমরা কোন সিদ্ধান্তে উপনীত হতে পারি, ওই জিনিসগুলাই স্যার ওই দিনের ক্লাসে দেখাইছে। তো আমরা এই জিনিসগুলাই আজকে দেখবো। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের শুরুতে আমরা যদি বই থেকে যাই, এই যে বইটা, বই কোথায়, দাঁড়ান, ওকে, সো আই থিঙ্ক বই দেখা যাচ্ছে, এই যে বইটাতে আমরা যদি এখন যাই তাহলে দেখা যায় বই আসছে না, হ্যাঁ। আহ, শুরু হয়েছে থেকে, এই যে এইখান থেকে শুরু হয়েছে সেকশন 1.2, এটার নাম হচ্ছে দ্য গ্রাফ অফ দ্য ফাংশন। এই চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য গ্রাফ অফ দ্য ফাংশন, অর্থাৎ ফাংশনের গ্রাফ। প্রত্যেক ফাংশনেরই একটা করে গ্রাফ থাকে। আমরা গতদিন যে ফাংশনের ডোমেইন রেঞ্জ পড়ছি, so প্রত্যেকটা ফাংশনেরই গ্রাফ থাকে, অর্থাৎ প্রত্যেকটা ফাংশনকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায়। যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট না করা যায় তাহলে বুঝতে হবে যে ওটা ফাংশন ছিল না, ওইটা ওই রিলেশনেই আটকে গেছে। ঠিক আছে, তো
রিলেশনেরও গ্রাফ হয় আর কি, তো যাই হোক ওটা ভিন্ন বিষয়। তো এখানে জানার বিষয় হলো যে প্রত্যেক ফাংশনের একটা করে গ্রাফ হয়। তো গ্রাফের চিত্র হচ্ছে, গ্রাফের চেহারা হলো এক একটা এক এক রকম। এই যে এইটা একটা ফাংশনের গ্রাফ, ওইটা আর একটা ফাংশনের গ্রাফ। এই জিনিসগুলো স্যার ক্লাসে পড়ায় না, এটা পড়ে ফেলতে পারেন। তো আমরা ডিরেক্টলি এই যে ফর্মুলার কথা বলছিলাম, যে ডিস্টেন্স ফর্মুলা স্যারের ক্লাসে এটা দিয়ে শুরু করছে, তো আমরা এটাতে একটু পরে যাব। এই ডিস্টেন্স ফর্মুলায় আমরা একটু পরে যাব, আগে অন্য জিনিস দেখে আসি। সেটা হচ্ছে আহ আচ্ছা না, অন্য জিনিস না, শুরুতে হচ্ছে যেহেতু এক্সাম্পল এইভাবেই করছে, so আমরা এখানে করি এই যে ডিস্টেন্স ফর্মুলা। ফর্মুলাটা মনে রাখবেন। ফর্মুলাটা হচ্ছে, আচ্ছা আমি তাহলে দেখাই। সো আমাদের তাহলে ফার্স্ট টপিক হচ্ছে দ্য ডিস্টেন্স ফর্মুলা। ডিস্টেন্স ফর্মুলা, ঠিক আছে। তো ডিস্টেন্স ফর্মুলাটা হচ্ছে ডি ফর ডিস্টেন্স ইকুয়ালস টু রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এর হোল স্কোয়ার। এটাকে এইভাবেও লেখা যায়, ডি ইকুয়ালস টু, এই এটারে উল্টায় লেখা যায়, অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এর হোল স্কোয়ার। আপনি যেভাবে লেখেন কোনো অসুবিধা নেই। কারণ হলো এইখানে আলটিমেটলি আমার এই মাইনাস যে এক্স টু মাইনাস এক্স ওয়ান অথবা এক্স ওয়ান মাইনাস এক্স টু, এটার উপরে হোল স্কোয়ার আছে। যখন আমি স্কোয়ার করে দিচ্ছি তখন আমার এই বিয়োগফল মাইনাস থাকুক বা প্লাস থাকুক, আলটিমেটলি স্কোয়ার করে একটা অভিন্ন রেজাল্ট দিবে। ঠিক আছে, এই জন্য এখানে কোনো সমস্যা না। তবে তবে কষণের যে জায়গাটা সেটা হচ্ছে, আপনি যদি এইখানে এই এক্স টু আগে লেখেন আর এক্স ওয়ান পরে লেখেন, ওয়াই এর ক্ষেত্রেও সেম টু সেম, ওয়াই টু আগে লিখবেন ওয়াই ওয়ান পরে লিখবেন। এই জায়গায় উল্টাপাল্টা করলে কিন্তু ভাই অঙ্ক শেষ। ঠিক আছে, এই জায়গায় উল্টাপাল্টা করলে আপনার হইলো জিরো। কাজে আপনি যেটাই করেন, ওই যে কি বলে হোমোজেনাসিটি মেনটেন করতে হবে। ঠিক আছে, একই জিনিস করবো, যদি ওয়ান আগে লিখি সব জায়গায় ওয়ান আগে, যদি টু আগে লিখি সব জায়গায় টু আগে। সো দ্যাটস দ্য পয়েন্ট, ঠিক আছে। তো এখন কোয়েশ্চেন কিভাবে আসবে? কোয়েশ্চেনের মধ্যে সিম্পলি আপনাকে ধরেন কথার কথা বলে দিবে যে কোয়েশ্চেনে বলবে হচ্ছে, ধরেন পি একটা পয়েন্ট দেওয়া আছে 1 - 2, অ্যান্ড কিউ একটা পয়েন্ট দেওয়া আছে 2 - 3। ওকে, P1 - 2 আর 2 - 3, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স বের করো। ঠিক আছে, জাস্ট এটুকু বলো, এটাই কোশ্চেন। আপনি কি করবেন, ডিরেক্টলি সূত্রের মধ্যে এই ভ্যালুগুলো ইনপুট দিবেন ওয়ান। আচ্ছা তাহলে আমি করি তাহলে x1 - x2 করি আমি, হ্যাঁ। এক্স ওয়ান কত, ওয়ান, এক্স টু কত, টু। তাহলে x1 - x2 করলে হয় 1 - 2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, রাইট। তাহলে y1 হচ্ছে -2 আর y2 হলো -3। এখানে যেহেতু একটা প্লাস মাইনাসের ব্যাপার আছে, এগুলো একটু কেয়ারফুলি বসাইতে হবে, সো আমরা এখানে ব্র্যাকেট ইউজ করব। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে y1 কত, -2, তাহলে -2 মাইনাস সূত্রের মাইনাস, আর এই হইলো y2 এর মাইনাস। y2 এর আগে একটা মাইনাস ছিল, এটা আমরা বসালাম, দিয়ে হোল স্কোয়ার, অর্থাৎ x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, আমি ক্যালকুলেটর ইনপুট দেন, কত আসে? আসে হচ্ছে রুট ওভার 1 - 2 এর হোল স্কোয়ার প্লাস -2, আর -3, আর -3 কত হয়, +3, মানে মাইনাসে মাইনাসে +3 এর হোল স্কোয়ার। এটাই তো আসে নাকি, -2 + 3 হোল স্কোয়ার, 1 - 2 হোল স্কোয়ার, আসতেছে হচ্ছে √2। দ্যাট মিনস দ্য ডিস্টেন্স ইজ √2। ওটাকে করলে আসে 2.7182 সামথিং, রাইট। ও না না, √2 এর ভ্যালু হচ্ছে 1.4142। সো এটাই হচ্ছে আমার ডিস্টেন্স। যদি একক দেওয়া থাকে, একক না দেওয়া থাকলে ইউনিট লিখবো, একক যদি দেওয়া থাকে ইউনিট লেখার দরকার নেই, ওখানে আপনাকে একক ধরুন কোশ্চেনে মেনশন করে দিবে মিটার, সেন্টিমিটার, ইঞ্চ, বা এই টাইপের কিছু একটা হতে পারে, না হলে আমরা হচ্ছে ইউনিট লিখে দেবো। তো আমাদের ম্যাথ শেষ। তো এই ম্যাথটাই স্যার হচ্ছে ফার্স্টে করাইছে, অ্যান্ড বইয়ের মধ্যেও চলেন এই জিনিসটা দেখে আসি। বইয়ের মধ্যে অঙ্কগুলো শুরু করছে এখান থেকে, বই দেখা যায় না, হ্যাঁ। বই আসছে, হ্যাঁ আসছে, ওকে। সো ফার্স্ট অফ অল আপনাকে এই সূত্রটা দিয়ে, এই যে এক্সাম্পল 1.2.1 দেখাইছে, এই যে দেখেন, একটা পয়েন্ট হলো পি, একটা পয়েন্ট হলো কিউ। এই পি আর কিউ এর মধ্যবর্তী ডিস্টেন্স বের করতে বলছে, জাস্ট সূত্রের মধ্যে বসাই দিবেন, কাজ শেষ। ঠিক আছে, আর রুট আসলে রুট আকারে রাখেন, এখানে এই পয়েন্ট করে দেওয়ার দরকার নাই। যদি স্যার না বলে তাহলে এই রুট করে রাখলেই হবে। আমরা সবসময় আসলে অ্যালজেব্রাতে আমরা ওই এই রুট ফর্মেই রাখি, ওই পয়েন্ট ফর্ম বা ডেসিমাল ফর্মে নেই না। ঠিক আছে, দেন হচ্ছে দ্য গ্রাফ অফ আ ফাংশন। এইবার আসতেছে হচ্ছে
তো তাইলে একটা সূত্র আমরা শিখে ফেললাম ওই আগের ক্লাসে যেটা করাইছিল। এরপর স্যার হচ্ছে ইকুয়েশন পড়াইছে। এই যে এইখানে এটা যেটা আমরা শিখলাম এটা কিন্তু ইকুয়েশন না, এটা হচ্ছে আমার সিম্পলি দুইটা বিন্দু। এই যে ধরেন কথার কথা, এই যে স্ক্রিনের মধ্যে এই পি একটা বিন্দু আর কিউ একটা বিন্দু, এই দুইটা বিন্দুর সমন্বয়ে যে একটা সরল রেখা গঠিত হয়েছে, ওই সরল রেখার জাস্ট আমরা সিম্পলি ডিস্টেন্স বের করছি। ঠিক আছে, এটা হচ্ছে সেই ডিস্টেন্স নির্ণয়ের সূত্র। আর সরল রেখার ইকুয়েশন আছে, নিজস্ব ইকুয়েশন, ওইটা আমরা একটু পরে দেখবো, আগে গ্রাফগুলো দেখে আসি। তো গ্রাফ দেখার আগে এইখানে হচ্ছে আহ এটা হলো ইয়াতেও দেওয়া থাকতে পারে, ধরেন আপনাকে চিত্র এঁকে কোশ্চেনে দিতে পারে। এটাই যেভাবে দিবে, ধরেন এই পি একটা রেখা আর কিউ একটা রেখা, হ্যাঁ, পি এর কোঅর্ডিনেট হচ্ছে 1 - 2, কিউ এর কোঅর্ডিনেট হচ্ছে 2 - 3। সো এখান থেকে আপনাকে যদি ডি ইকুয়ালস টু হোয়াট বলে, তখন আপনি ওই সিম্পলি ইয়া করে দিবেন। ঠিক আছে, বা নিজের সুবিধার জন্য চাইলে এগুলো গ্রাফে বসাইতেও পারেন, কোনো অসুবিধা নাই। তো এখানে একটা বিষয় হচ্ছে এই যে কোঅর্ডিনেট, ঠিক আছে, এক্স কমা ওয়াই এভাবে যে আমরা লিখি, এটাকে কি বলে? কোঅর্ডিনেট। কোঅর্ডিনেটের মধ্যে মানে কার্টেসিয়ান প্লেনে যখন আমরা এটাকে প্লট করি, তখন এই হরাইজন্টাল যত ধরনের মুভমেন্ট আছে এগুলো হচ্ছে আমার এক্স, এন্ড ভার্টিক্যাল যত মুভমেন্ট আছে এগুলো হচ্ছে আমার ওয়াই। সেগুলো একটা নাম আছে, ঠিক আছে। এক্স কে বলা হয় যে এইখানকার এক্স কে বলা হয় হচ্ছে অ্যাবসিসা। হ্যাঁ, অ্যাবসিসা বা ভুজ, এটাকে আমরা ছোটবেলায় ভুজ বলতাম। আর ইংলিশে বলে হচ্ছে অ্যাবসিসা, সম্ভবত বানানটা, বানান ভুল হইতে পারে, যাই হোক। হ্যাঁ, এটাকে বলে কি ভুজ। আর ওইটাকে কি বলে? কোটি। লেখা কি দেখা যায়? সো কোটি, কোটির ইংলিশ হচ্ছে অর্ডিনেট। ঠিক আছে, সো এক্স আর ওয়াই এর মধ্যে এক্স কে বলা হয় আমার ভুজ বা অ্যাক্সিস অ্যাবসিসা, আর ওয়াই কে বলা হয় কোটি বা অর্ডিনেট। ঠিক আছে, সো এখানে আর কিছু নাই। ঠিক আছে, সো এখন আমরা দেখে আসি দ্য গ্রাফ অফ দ্য ফাংশন, বা আমি এটাকে লিখি দ্য চেহারা অফ দ্য গ্রাফ। ঠিক আছে, চেহারা অফ দ্য গ্রাফ। তো আমরা লিনিয়ার প্রোগ্রামিং পড়ছিলাম আগের সেমিস্টারে। লিনিয়ার প্রোগ্রামিং বা লিনিয়ার রিলেশনশিপ জিনিসটা কি? লিনিয়ার রিলেশনশিপ হচ্ছে, ধরেন একটা ইকুয়েশন y = 4x + 6, কথার কথা। হ্যাঁ, এই ইকুয়েশনটার গ্রাফ হবে একটা স্ট্রেট লাইন বা সরল রেখা। কেন? কারণ এখানে আমার ওয়াই এর পাওয়ারও 1 আর এক্স এর পাওয়ারও 1। ঠিক আছে, ভালো মতো দেখেন, ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1, যখন একটা ইকুয়েশনে এক্স ওয়াই বোথের পাওয়ার হয় হচ্ছে 1, ওই ইকুয়েশনটার গ্রাফ হয় হচ্ছে একটা স্ট্রেট লাইন। বিশ্বাস হয় না? এই যে আমরা তো লিনিয়ার প্রোগ্রামিং এর প্রোগ্রাম অলরেডি পাইছি, আমাদের ওইখানে সব ইকুয়েশন ছিল এইরকম লিনিয়ার ইকুয়েশন, কোনো পাওয়ার ছিল না। সো আমরা সবগুলোই কি একটা এক একটা স্ট্রেট লাইন পাইছিলাম। ইভেন আমরা যদি কোনো গ্রাফিক্যাল টুলের মধ্যে বা গ্রাফিক্যাল ইঞ্জিনের মধ্যে বসাই, লাইক একটা হচ্ছে ডেসমস, ডেসমস হচ্ছে আপনারা গুগল করলে পাবেন, ডেসমসের মধ্যে আপনি এনি অফ দ্য ইকুয়েশনস ইনপুট দিলে ও আপনাকে ওইটার গ্রাফ দেখায় দিবে। ঠিক আছে, দেখি ঠিক আছে কিনা, দাঁড়ান। ওকে, সো এখানে হচ্ছে আমি ইকুয়েশন ধরছিলাম y = 4x + 6। ওয়াই, আচ্ছা ওয়াই লেখা লাগে না, ওটা অটোমেটিক চলে আসে, 4x + 6। ঠিক আছে, ওয়াই ওরা ও অটোমেটিক নিয়ে নেয়। তো এই 4x + 6 এর এই যে দেখেন একটা স্ট্রেট লাইন গ্রাফ পাওয়া গেছে, রাইট? এই যে একটা স্ট্রেট লাইন গ্রাফ পাওয়া গেছে। সো এরকম যত ইকুয়েশন আছে এগুলো সব কয়টারই কি গ্রাফ থাকবে? আমার স্ট্রেট লাইন। ওকে, সো এখন সব ক্ষেত্রে তো আর এরকম থাকবে না। ঠিক আছে, আমরা ছোটবেলায় হচ্ছে a+b² সূত্র পড়ছিলাম, a² + 2ab + b²। ঠিক আছে, সো এই a² আর b² এর সূত্র, a² + 2ab + b² মধ্যে দেখেন এইখানে হচ্ছে পাওয়ার 2, ওর পাওয়ার 2, রাইট? আবার ধরেন কিছু ইকুয়েশন থাকবে এইরকম, আহ x² প্লাস, এখানে আমি আগে একটু করে নেই, x² + 4x + 3, ধরেন এটা একটা ইকুয়েশন। যদি যদি হচ্ছে এই f(x) এইটা হয়, ঠিক আছে, মানে ধরেন কোশ্চেনের মধ্যে f(x) = x² + 4x + 3, এই ইয়াটা দিছে, এই ইয়াটা যদি দেয়, তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি যে এক্স এর একটা ফাংশন ইজ ডিফাইন্ড অ্যাজ x² + 4x + 3। সো এইটার একটা গ্রাফ, এইটার গ্রাফ যদি আমরা ওই যে ডেসমসে প্লট করি, তাহলে দেখেন তো কি গ্রাফ আসে।
এটা মুছে দেই, স্ক্রিন দেখা যাচ্ছে না, হ্যাঁ। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। ওকে, কি একটা কার্ভ শেপের গ্রাফ আসতেছে না? কার্ভ শেপের গ্রাফ, হ্যাঁ কার্ভ শেপের একটা গ্রাফ আসছে। এটাকে একটু জুম ইন করলে এই যে সুন্দরভাবে দেখা যাবে একটা ওভাল শেপের আসছে, বাট এই যে, এই যে দেখা যাচ্ছে কিনা, এই যে এই ইয়াটা, মানে দেখেন গ্রাফ হচ্ছে এই পয়েন্ট থেকে আস্তে আস্তে কি হয়েছে, দূরে সরছে। এই যে গ্রাফটার, এই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, গ্রাফটা হচ্ছে এইরকম অবস্থা হয়েছে, হ্যাঁ ফুল ফুটে না, ওই যে ওরকম ফুল ফুটার মতো হয়েছে, যে একটা পয়েন্ট, এই যে স্ক্রিনে আসেন, এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে -2 -1, এই -2 -1 পয়েন্ট থেকে আস্তে আস্তে গ্রাফটা, গ্রাফের মুখটা ধরেন বন্ধ ছিল, মুখ এখন এভাবে খোলা শুরু হয়েছে, এবং এই যে খোলা শুরু হয়েছে এটা এটা কোনোদিন আর লাগবে না। হ্যাঁ, সার্কেলের মতো কোনোদিন হচ্ছে এদের টাচ হবে না, ঠিক আছে। তো এই যে এই গ্রাফটা, একে বলা হয় হচ্ছে পরাবৃত্ত বা প্যারাবোলা। তো এখন এই পরাবৃত্তের ইংলিশ প্যারাবোলা নাকি হাইপারবোলা, এটা নিয়ে একটু কনফিউশন আছে, মানে আমার মধ্যে না, মানে আমাদের সবার মধ্যেই আর কি, মানে ম্যাথমেটিশিয়ানদের মধ্যে এটা নিয়ে একটু কনফিউশন আছে যে প্যারাবোলা অ্যাকচুয়ালি কোনটা, পরাবৃত্ত নাকি অধিবৃত্ত, আর হাইপারবোলাই বা কোনটা, অধিবৃত্ত নাকি পরাবৃত্ত। এই দুই প্যারাবোলা হাইপারবোলার মাঝখানে একটা, এক বান্দা আছে, ইনোসেন্ট বান্দা, তার নাম হলো এলিপস। এলিপস মানে হচ্ছে উপবৃত্ত, ঠিক আছে। ওই যে উত্তল লেন্স অবতল লেন্স আমরা পড়েছিলাম, ওই ওইগুলো আর কি এই শেপের, অবতল লেন্স না, উত্তল লেন্স, সরি, হ্যাঁ হ্যাঁ ওইরকম আর কি, হোয়াটএভার। সো যা হোক, ওইটা বিষয় না এখানে, ওই চিন্তা পরে, এগুলাই আমাদের, এগুলা নাই। এখন গ্রাফে চলে আসেন, গ্রাফের মধ্যে দেখেন আমার যে ইকুয়েশন থেকে গ্রাফ পাইছি সেই ইকুয়েশনটা ছিল x² + 4x + 3, দ্যাট মিনস এক্স এর পাওয়ার ছিল 2। এই পাওয়ার 2 হওয়ার অর্থ হলো এই ইকুয়েশনের গ্রাফ বা এই রেখার গ্রাফ এক্স অক্ষকে দুইবার ছেদ করবে। এবং আপনি গ্রাফে দেখেন জিনিসটা ভিজিবল, এই গ্রাফটা এক্স অক্ষকে একবার -3,0 বিন্দুতে ছেদ করেছে, এবং আরেকবার -1,0 বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে না? বুঝছেন ব্যাপারটা? এই গ্রাফটা এক্স অক্ষকে দুইবার ছেদ করছে, এবং এর কারণেই এর ইকুয়েশনে এক্স এর পাওয়ার হয়েছে 2। যদি পাওয়ার 3 থাকতো, এই গ্রাফ বা যেই গ্রাফই পাইতাম, এক্স অক্ষকে 3 বিন্দুতে ছেদ করতো। যাই হোক, এটা এখন আলোচ্য বিষয় না। তো এই হইলো অবস্থা। এবং আপনি দেখবেন এই যে হচ্ছে, এই যে ক্যামেরায় দেখেন, ছোট্ট অবস্থায় ক্যামেরায় এইরকম ভাবে ইয়াটা আগাইছে না গ্রাফটা। এখন এই যে এই বিন্দুটা, অর্থাৎ হচ্ছে ধরেন যেখান থেকে বিন্দুটা মানে খোলা শুরু হয়েছে, ওই জিনিসটাকে বলা হয় হচ্ছে ভার্টেক্স বা শীর্ষ বা অ্যাপেক্স। অ্যাপেক্স কি বলে নাকি, মানে ভার্টেক্স বা ওই ইয়া বলে আর কি। সো এই ভার্টেক্স বিন্দুটা হচ্ছে আমার এই গ্রাফে এই যে -2, -1, অর্থাৎ -2, -1 বিন্দু হচ্ছে এর একদম শীর্ষ বিন্দু। এরপর আর এই গ্রাফ নিচে নামে নাই, বরং উল্টা দিকে ওই যে উপরে যাওয়া শুরু করছে, ঠিক আছে। তো এই ইকুয়েশনের গ্রাফের এই ক্যারেক্টারিস্টিক গুলো আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ। তো কি ক্যারেক্টারিস্টিক্স, x² + 4x + 3 অর্থাৎ দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ এক্স অক্ষকে দুইবার ছেদ করবে, এবং এদের একটা ভার্টেক্স থাকবে, যেই ভার্টেক্সের পর থেকে ওরা অ্যাকচুয়ালি ওই যে উপরে ওঠা শুরু করবে, নিচেও নামতে পারে যদি, যদি এই যে এক্স স্কোয়ারের আগে যদি হচ্ছে মাইনাস সাইন থাকতো, দেখেন মাইনাস দিয়ে দিলাম, মাইনাস দেওয়ার ফলে কি হয়েছে, এই গ্রাফ দেখেন উল্টায় গেছে, অর্থাৎ ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, আই থিঙ্ক বুঝতে পারছেন। মানে যখন আমার x² + 4x + 3 ছিল, গ্রাফ ছিল ওই যে ওই দিকে উল্টানো। যখন আমি একটা এই এক্স স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন দিলাম, তখন গ্রাফ হয়ে গেছে নিচে নামানো। তার মানে আমাকে এক্স স্কোয়ারের আগে যেই সাইন আছে, পজিটিভ বা নেগেটিভ, এইটা দেখে বুঝতে হবে যে গ্রাফটা কোন দিকে রাইজ করবে আর কোন দিকে ফল করবে। আবার ওই লেফট দিকে আনো তো, এই যে হাতের দিকে দেখেন ক্যামেরায়, এই লেফটের দিকে আনত ভাবেও থাকতে পারে, রাইটের দিকে আনত ভাবেও থাকতে পারে, ওইটা আমাদের আছে কিনা আমি এখনো দেখি নাই। থাকলে ওইটা পরে দেখা যাবে। তো আপাতত, আপাতত জানার বিষয় হচ্ছে এইটাই, প্লাস মাইনাস থাকলে গ্রাফের চেহারা একরকম হবে, ওই গ্রাফের একটা শীর্ষবিন্দু থাকবে, এবং ওই গ্রাফ এক্স অক্ষকে 2 বিন্দুতে ছেদ করবে। এই যে দেখেন, সারা জীবন ধরে এরা এই মাত্র 2টা বিন্দুতেই ছেদ করবে, আর কোনো বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করবে না, ঠিক আছে। আবার একইভাবে আমরা তো এটা অলরেডি দেখলাম যে একটা ইয়ার যদি কল্পনা করি যে 4x + 3, ধরেন x² নাই, 4x + 3, এই যে এই গ্রাফটা একটা, এই 4x + 3 ওর x এর পাওয়ার 1, এটা সবসময় একটা সরল রেখা হবে, ঠিক আছে। এই সরল রেখা ওই পরাবৃত্ত বা প্যারাবোলাকে ছেদ করতেও পারে, নাও করতে পারে। এটা ছেদ করে কিনা ওইটা আমরা দেখবো, এইটা নিয়ে হচ্ছে ইয়াতে অঙ্ক আছে, অনুশীলনীর মধ্যে অঙ্ক আছে, ঠিক আছে। সো আমরা আবার ইয়াতে চলে আসি। ও আরেকটা ব্যাপার, এই যে আমরা যে ভার্টেক্স দেখলাম,
এই যে ভার্টেক্স যে দেখলাম, এই এই যে ভার্টেক্স যে দেখলাম, এই ভার্টেক্স হচ্ছে, আমি তো গ্রাফ থেকে এখন ধরেন ডিরেক্টলি পাইছি, বাট আমাকে যখন অঙ্ক করতে দিবে আমি তো তখন জানি না যে ভার্টেক্স কোনটা হবে, তাহলে কোত্থেকে পাবো? ওই ভার্টেক্স বের করার সূত্র আছে, হ্যাঁ। তাহলে এখানে যদি আমরা শুরু করি, ইকুয়েশন অফ আ প্যারাবোলা, ইকুয়েশন অফ এ প্যারাবোলা হচ্ছে আমার এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, মানে এটাকে এ এক্স স্কোয়ার দেয়, বড় হাতের এ বলতে যে কোনো সংখ্যা, সেটা প্লাসও হইতে পারে মাইনাস হইতে পারে, ঠিক আছে, প্লাস বি এক্স প্লাস সি। এই ফরম্যাটে আমার যত ইকুয়েশন আছে ওইটা হচ্ছে আমার প্যারাবোলা। বইয়ের মধ্যে প্যারাবোলা বলছে, এই জন্য আমি প্যারাবোলা বললাম। এর আগে শুনছিলাম যে পরাবৃত্তের ইংলিশ নাকি হাইপারবোলা, যদিও আমাদের এইচএসসির বইয়ে প্যারাবোলাই লেখা ছিল, যাই হোক। এখন এই হচ্ছে ইকুয়েশন, তো এইটার মধ্যে পড়ছে ওই যে দেখেন এই টাইপের ইকুয়েশন, তারপরে এরকম যত ইকুয়েশন থাকবে সেগুলো হবে আমার হচ্ছে এইরকম ইকুয়েশন, ঠিক আছে। দেন আসতেছে হচ্ছে ওই যে আমরা বলছি যে ভার্টেক্স বের করা, যে ভার্টেক্স বের করার ব্যাপারে যে বলছি, সো ভার্টেক্স এর একটা সূত্র আছে, হ্যাঁ, ভার্টেক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই টু এ। এই সূত্র বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখবেন এই যে দেখেন দেওয়া আছে বই। বই কোথায়? ওয়েট, এই যে ভার্টেক্স এর ফর্মুলা বইয়ের মধ্যে দেওয়া আছে, এই যে দেখেন, পাচ্ছি না কেন? এই যে এক্স ইকুয়ালস টু কি লেখা, মাইনাস বি বাই টু, এটা হচ্ছে আমার ভার্টেক্স এর ফর্মুলা। অ্যান্ড ওই যে এ জিরো হইলে গ্রাফের ফর্ম কেমন হবে, এ লেস দেন জিরো হইলে গ্রাফের ফর্ম কেমন হবে, আর এ ইকুয়ালস টু জিরো হইলে গ্রাফের ফর্ম কেমন হবে, এটা বলতেছি। এ ইকুয়ালস টু কোনোদিন জিরো হইতে পারবে না। এ যদি জিরো হয়ে যায় তাহলে এক্স এর পাওয়ার যে টু ছিল ওইটার পাওয়ার টু থাকে না। তার মানে এইটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন যে এ কোনোদিন জিরো হইতে পারবে না। এ ইদার নেগেটিভ হবে অর পজিটিভ হবে, বাট কোনোদিনও জিরো হইতে পারবে না, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখতে হবে, এগুলো স্যার হচ্ছে থিওরিতে দিতে পারে, and এগুলো হচ্ছে থিওরিতে দিক বা না দিক, আমার অঙ্ক পারতে হলে এই জিনিসগুলো জানতে হবে। তো স্যার ধরে নিয়েছিলেন যে আমরা এগুলো পারি, এই জন্য এটার দিকে বেশি ফোকাস করেন নাই। তো যাই হোক, এই যে এটা কত পেজ, 37 পেজ, এগুলো বলা আছে, পড়ে নিতে পারেন, ঠিক আছে। আমি এগুলাই এতক্ষণ এগুলাই বলছি। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন কথা হলো, ভার্টেক্স তো জানলাম, ইকুয়েশনও বুঝলাম, কিন্তু এখন একটা গ্রাফ হচ্ছে এক্স অক্ষকে ধরেন, আমি তো জানি যে দুইটা বিন্দুতে ছেদ করবে, তাহলে ওই দুইটা বিন্দু কেমনে বের করবো? ভাই সিম্পল হিসাব, এই যে যে ইকুয়েশনটা দেওয়া আছে ওইটা আমি সলভ করব। এখন সলভ করার ওয়ে হইতে পারে মিডল টার্ম ব্রেকআপ, বা কিছু কিছু ক্ষেত্রে মিডল টার্ম ব্রেকআপ খুবই কষ্টসাধ্য হবে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, স্যারও এটা পড়িয়েছেন, আমরা সোজাসুজি শ্রীধরাচার্য নামের একজন বিজ্ঞানী ছিলেন, সেই শ্রীধরাচার্য নামক ভারতীয় গণিতবিদের যে কি বলে যুগান্তকারী একটা সূত্র, সেই সূত্রটা বসাই দিব। এবং এই সূত্র আমরা অলরেডি ওই যে সায়েন্সে পড়ে আসছি, সায়েন্সে বিজনেস ম্যাথে পড়ছি। সূত্রটা জানি কি, হ্যাঁ ধরেন, ফর অল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার কইলো ফর অল, এটা কাটে দেয় নাই। এই সাইনকে বলা হচ্ছে ফর অল। ফর অল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এটা যদি একটা সমীকরণ হয়, ধরেন জিরো থাকলেও থাকুক নাইলে ওয়াই আকারে থাকুক, হ্যাঁ জিরো থাকুক বা ওয়াই আকারে থাকুক ডাজেন্ট ম্যাটার, আমার যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের একটা ফিগার বা এক্সপ্রেশন আমি পাই, তখন ওইখান থেকে আমার এক্স এর ফর্মুলাটা হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। ঠিক আছে, এই ইকুয়েশনটা স্যার ক্লাসে দেখিয়েছেন। এখন আহ, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ রুটের ভিতরের যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় হচ্ছে ডিটারমিন্যান্ট। আমরা যে ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট করছিলাম, ওইরকম একটা ডিটারমিন্যান্ট, মানে এই জিনিসটা দেখে বুঝতে হয় যে অ্যাকচুয়ালি এই সমীকরণের বা এই ইকুয়েশনের রেজাল্ট ইদার রিয়েল নাম্বার হবে নাকি বাস্তব, মানে কমপ্লেক্স নাম্বার হবে, নাকি হচ্ছে একটা পূর্ণবর্গ নাম্বার হবে, বা ওই যে হোল স্কোয়ার নাম্বার হবে, নাকি একটা জেনারেল নাম্বার হবে। ঠিক আছে, এই জিনিসগুলো মানে ইকুয়েশনটা এরকম হবে, এইগুলো বোঝা যায়। তো এইগুলা আমাদের স্যার পড়ায় নাই, আপাতত লাগতেছেও না। ঠিক আছে, এগুলা স্ট্রেট লাইনের বিষয়, এগুলা আপাতত দরকার নেই। জাস্ট এই সূত্রটা দরকার, হ্যাঁ। এই সূত্র দিয়ে এইখান থেকে এই যে দেখেন এখানে প্লাস মাইনাস আছে, খেয়াল করছেন? এই প্লাস মাইনাস দিয়ে আমি হচ্ছে এক্স এর দুইটা ভ্যালু পাবো। ওই দুইটা ভ্যালুই আমার এই যে এইরকম ইকুয়েশনে ধরেন কথার কথা, আমাকে এই যে এইখানে আর এইখানে যে ছেদ করছে, ওই দুই বিন্দুর অ্যাবসিসা অর্থাৎ ভুজ আমি এই এক্স ওয়ান আর এক্স টু আকারে পেয়ে যাব, ঠিক আছে। এমন কথা হচ্ছে, তাহলে মানে ওয়াই যে জিনিসটা এটা কই গেল, এটা কোত্থেকে পাবো? ভাই সিম্পল হিসাব, এক্স এর ভ্যালু যখন আমি দুটো পেয়ে যাব, ওই দুইটা ভ্যালুকে আমি এই যে আমার গিভেন যে ইকুয়েশন আছে, গিভেন ইকুয়েশনে ইনপুট দিয়ে দিব।
ঠিক আছে, এখানে আমি অলরেডি x1 আর x2 যে পাইছি ওই যে শ্রীধরাচার্যের প্রণালী ব্যবহার করে, সেটা দিয়ে আমি হচ্ছে যখন এখানে বসাই দিব, যেই রেজাল্টটা আসবে ওইটাই হবে আমার y1 এন্ড y2 এর ভ্যালু। পেয়ে যাব। আর সবচেয়ে বড় কথা যেটা, এই জিনিসটা অনেকে হয়তো তখন ধরছেন, যে সেটা হচ্ছে যে এক্স অক্ষকে ছেদ করছে মানে কি, ওয়াই ইকুয়ালস টু জিরো। ঠিক না? এক্স অক্ষকে ছেদ করছে মানে ওয়াই ইকুয়ালস টু জিরো, এটা আর নতুন করে বলার কিছু নাই। বাট তারপরেও কারোর যদি এই বিষয়টা ওই যে ফান্ডামেন্টালি মানে কোত্থেকে আসতেছে ব্যাপারটা জানার ইচ্ছা থাকতো, তাহলে বলতাম যে ওই ওয়াই এর ভ্যালু আর কি এইভাবে আসছে। কোশ্চেন আর কি জিরোই থাকার সম্ভাবনা বেশি, বাট জিরো জিরো না থেকে যদি কোনো কিছু বাই চান্স থাকে তখন হচ্ছে এই যে এইভাবে বের করতে হবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো এই জিনিসটা নিয়ে এতক্ষণ টাইম ওয়েস্ট করলাম কারণ স্যার হচ্ছে অনুশীলনী থেকে যে ম্যাথটা দিছে, 27 নাম্বার অঙ্কটা প্রথম দিছে, ওই 27 নাম্বার অঙ্কটাই এই টাইপের অঙ্ক। এবং যথেষ্ট জটিল, জটিল বলতে বোঝার ব্যাপার আছে, একবার বুঝে গেলে আর কোনো ঝামেলা নাই, বাট বোঝার ব্যাপার আছে। এইগুলো ছিল সেই বোঝার ব্যাপার। আর আরেকটা কথা হচ্ছে যে কোয়েশ্চেনে আমাকে যদি ইকুয়েশন তুলে দিয়ে বলে যে গ্রাফ আঁকো, হ্যাঁ অনুশীলনের মধ্যে এরকম প্রশ্ন ভুরি ভুরি বলছে যে গ্রাফ তুলে দিয়ে বলছে যে ইকুয়েশন, মানে কি কই ইকুয়েশন তুলে দিয়ে বলছে যে গ্রাফ আঁকো। দেন হচ্ছে আমাকে ওই যে একদম কনভেনশনাল যে ওয়ে, আমি এক্স আর ওয়াই এই যে মান বসায় বসায় করব, এটা সমস্যা না। কিন্তু সমস্যা হচ্ছে আমি অলরেডি এই যে দেখেন এখানে একটু মনোযোগ দেন, আমি বলছি কি যে এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ওই গ্রাফ ছেদ করবে, হ্যাঁ, আবার ওর একটা শীর্ষ বা অ্যাপেক্স বা ভার্টেক্স থাকবে। এখন কথা হচ্ছে আপনি ধরেন র্যান্ডমলি এই 0 1 2 3 এইসব বসাচ্ছেন, বসায় বসায় আপনি গ্রাফ আঁকতে গিয়ে খাতায় তো আর মানে পরীক্ষার হলে তো আর ডেস নোটস থাকবে না, এই জন্য নিজে নিজেই করতে হবে। কারণ পরীক্ষার হলে আপনি গিয়ে দেখবেন যে হচ্ছে এই আপনি যে বিন্দুগুলো ছকের মধ্যে বসাইছেন ওই বিন্দু গ্রাফে বসাইলে এই এইগুলা 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 আসতেছে। এখন আপনি জানেন না যে গ্রাফ হচ্ছে, এখন আপনি বুঝতেছেন যে গ্রাফ এই দিক দিয়ে একটা জায়গা থেকে টার্ন নিবে, এখন কোন বিন্দুতে টার্ন নিবে এটা আপনি স্পেসিফিক্যালি বুঝতেছেন না। হ্যাঁ, তখন আন্দাজে দিলে হবে না ভাই, তখন কষ্ট করে এই ছকের মধ্যে ফার্স্টে ভার্টেক্স বের করে নিবেন, নিয়ে ছকের মধ্যে ওই ভার্টেক্সের বিন্দুটা বসাবেন। এরপরে এক্স অক্ষকে কোন দুইটা বিন্দুতে ছেদ করছে ওই বিন্দু দুইটা নিবেন, নেওয়ার পর এরপর বাদ বাকি আপনি ভাই আন্দাজে যত জানেন আপনার আলটিমেটলি এই যে এই শেপের বা এই শেপের এই শেপের গ্রাফ চলে আসবে। এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, র্যান্ডম বিন্দু বসাবেন অসুবিধা নেই, কিন্তু মাস্ট আপনি এনশিওর করবেন যে ওই ছকের মধ্যে যেন আপনার ভার্টেক্স পয়েন্টটা থাকে, এক্স এক্স অক্ষকে যে দুই বিন্দুতে ছেদ করছে ওই দুই বিন্দু থাকে, এবং এরপর আপনি র্যান্ডমলি নেন। তো এখন এই জন্য যেটা করতে হবে শুরুতে হলে আমার ইয়াটা বের করা লাগবে, এই যে আহ, কি বলে সূত্র দিয়ে ভার্টেক্স বের করবেন এন্ড ইকুয়েশন থেকে এই যে ইয়াটা বের করবেন, এক্স আর ওয়াই এর অ্যাবসিসা এন্ড অর্ডিনেট বের করবেন, ভুজকটি। তো এখন এইটুক যাদের একটু কঠিন লাগতেছে রিভাইন্ড করে আবার দেখে নেন, কোনো অসুবিধা নেই। তো এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি ম্যাথে। ফার্স্টে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলস হচ্ছে এক্সাম্পলস হচ্ছে এক্সাম্পলস হচ্ছে এই যে এইটাই তো মনে হয় নাকি, হ্যাঁ 1.2.5 যেটা এটা না এটা না, এই যে এইখানে দেখেন সেম একটা ইকুয়েশন দিছে, এক্স এর আগে এখানে আছে আবার মাইনাস সাইন। ঠিক আছে, তো একটা এক্সাম্পল একটা ইয়া দিছে, ওরাও দেখেন ফার্স্টে এই সমীকরণ থেকে এক্স ওই ওই যে যেই দুইটা বিন্দুতে এই -1 আর +2 বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করবে ওই যে ওই দুইটা দেখেন বের করে নিছে আগে, বের করে এরপরে আপনি ইয়া থেকে যত যা ইচ্ছা বসান। তো এইখানে খুব সম্ভবত ভার্টেক্সটা বের করে নেয়, বাট আই উইল সাজেস্ট দ্যাট যে ভার্টেক্স পয়েন্টটা বের করেন, আপনার নিজের জন্য সুবিধা হবে, গ্রাফটা একদম পারফেক্ট গ্রাফ হবে। আন্দাজে গ্রাফ এঁকে পরে স্যারে কাটা দিলে আবার সমস্যা। সো আমি যেভাবে বললাম এগুলো এখানে বলছে, বলার পরে দেন হচ্ছে 1.2.5-এ এই কিছু ম্যাথ আছে। ভাই এটা কিছু না, মানে এগুলা বর্ণনাত্মক ম্যাথ, তো বলছে যে a manufacturer determines that when x 100 units of a particular commodity, তাহলে x 100 ইউনিট হইলো আমার কমোডিটি প্রডিউসড। ওকে, ডিমান্ড ফাংশন দেওয়া আছে p ইকুয়ালস টু 60 মাইনাস এক্স। ওকে ফাইন, অ্যাট হোয়াট লেভেল অফ প্রোডাকশন ইজ রেভিনিউ ম্যাক্সিমাইজড, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম রেভিনিউ। আচ্ছা, রেভিনিউ বের করতে বলছে। সো রেভিনিউ মানে কি, এখানে আমার এই যে ইউনিট ইউনিট দেওয়া আছে হচ্ছে এক্স, আর ডিমান্ড ফাংশন দেওয়া আছে হচ্ছে এই যে এইটা। তাহলে ইউনিটকে আমি যদি ডিমান্ড দিয়ে গুণ করি, ওই যে দেখেন ইউনিটকে যদি আমি ডিমান্ড দিয়ে গুণ করি তাহলে আমি রেভিনিউ পেয়ে যাচ্ছি, রাইট? ঠিক না? কয় ইউনিট প্রোডাক্ট প্রডিউস হয়েছে আর আমার হচ্ছে আলটিমেটলি ডিমান্ড কত বা ডিমান্ড ফাংশন যেটা, সেটাকে আমরা পরস্পর গুণ করলে আমার টোটাল রেভিনিউ ফাংশনটা পেয়ে যাচ্ছি, ওই যে এক্স -এক্স স্কোয়ার প্লাস 60 পাইছে। দেন এখানে মানে গ্রাফ আঁকতে বলছে, রাইট? হ্যাঁ, এই আমরা রেভিনিউ ফাংশন পাইছি। এখন রেভিনিউ ফাংশন থেকে আমি জানি যে কিভাবে ভার্টেক্স বের করতে হয়। আমি জানি এই যে ভার্টেক্স বের করতে দেখেন, আমি জানি কিভাবে ভার্টেক্স বের করতে হয়, আমি জানি কিভাবে এক্স অক্ষের দুইটা পয়েন্ট বের করতে হয়। বের করব, ছক আঁকবো। ছক আঁকছে নাকি? আচ্ছা ছক আঁকে নাই, আপনি আঁকবেন। ছক আঁকে এরপরে গ্রাফটা আমি এইভাবে দেখাই দিব, বাস শেষ, কাজ শেষ।
ঠিক আছে, এটাই ম্যাথ। এই টাইপের ম্যাথই ওই উদাহরণের মধ্যে আছে, মানে অনুশীলনের মধ্যে আছে। এরপর এখানে আরো কিছু কাজ করছে। ও, এরপর ওই যে বলছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম রেভিনিউ, রাইট? হুম, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম রেভিনিউ, ওইটা বের করছে। ওইটা কিভাবে বের করছে? এইটা তো আমরা হচ্ছে রেভিনিউ ফাংশনটা এর আগে পাইলাম, ভালো কথা। পাওয়ার পরে বলছে যে এই রেভিনিউ ফাংশনটা যদি একে আমরা কমপ্লিট স্কোয়ার অর্থাৎ পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে পারি, তাইলে দেখেন কি আসে। এই যে এখানে করছে, করে দিছে দেখে আমি আর দেখাচ্ছি না। সো আর অফ এক্স ইকুয়ালস টু মাইনাস, এটা ছিল ইকুয়েশন, ঠিক আছে। এখন এইটাকে ইয়া করছে যে হচ্ছে, দেখা যায় না নাকি? আচ্ছা, আচ্ছা, এইখান থেকে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফরম্যাটে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমি তাহলে দেখাই দেই, শেষ হয়ে যাবে। দাঁড়ান, এই টাইপের ম্যাপ কি স্যার আবার দিছে নাকি, দেখলাম তো মনে হয়। এখান থেকে আমি বলি, এখানে কি করছে, এখানে করছে হলো মিডল টার্ম ব্রেকআপ, আমরা মিডল টার্ম করছি, মিডল টার্ম করছে। এটা ছিল আমার ইকুয়েশন। এখান থেকে মাইনাস কমন নিয়ে আমি এই যে ফিগারটা পাইছি। এখন এইটারে আমি এই একটা পূর্ণবর্গ সংখ্যা বানাবো। কিভাবে বানাবো জাস্ট দেখেন। এক্স স্কোয়ার মাইনাস 60x, তো আমরা জানি হচ্ছে, ধরেন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তো 60কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে হচ্ছে ওকে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে টু, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার, এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, রাইট? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটে আমাকে এখন এই এক্সপ্রেশনটাকে লিখতে হবে। ঠিক আছে, এটা তো এই মাইনাস কমন ছিল, তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ যদি হয় 30, আর বি যদি হয় হচ্ছে 30 স্কোয়ার কি 19 না? হ্যাঁ, এ যদি হয় 30 আর বি যদি মানে দাঁড়ান, মাইনাস কমন ছিল, এক্স স্কোয়ার মাইনাস এক্স এর ইয়া কত, 1, মানে 2 ইন্টু 1, হ্যাঁ, ইন্টু, মানে ধরেন মনে মনে 1x স্কোয়ার, 2 a বি যদি হয় 30, 2 ইন্টু 30 হচ্ছে আমার এই 60, মিলছে। 30, মানে 2 ইন্টু x ইন্টু 30, রাইট? x ইন্টু 30 প্লাস 30 এর স্কোয়ার, তাইলে হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে আমি এটাকে লিখলাম। এখন কথা হচ্ছে এই 30 স্কোয়ার ইকুয়ালস টু হয় 900, এই 900 আমার ইকুয়েশনে কোথাও ছিল না, তাহলে আমি এটা বাইরে থেকে নিয়ে আসছি। তো বাইরে থেকে আনছি, তাই এটাকে নিউট্রালাইজ করার জন্য আমার এখানে -30 স্কোয়ার করে দিতে হবে ব্র্যাকেটের বাইরে। না, +30 স্কোয়ার কেন? কারণ এই ব্র্যাকেটের বাইরে একটা অলরেডি মাইনাস ছিল, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমার লাগবে +30 স্কোয়ার। ওকে, তাহলে x-30 এর হোল স্কোয়ার লেখা যায় এটাকে, প্লাস এই যে 900, এই যে দেখেন ইকুয়েশন চলে আসছে। এইবার দেখি বইয়ের মধ্যে কি, এটা বোঝা গেছে? মানে এইটা আমার একটা ইকুয়েশন ছিল, ওকে আমি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফরম্যাটে লিখছি, লেখার জন্য ওকে লিখতে হয়েছে এক্স স্কোয়ার -60x ছিল, ওটাকে 2ab ফর্মে লিখতে হইলে আমি লিখছি 2 ইন্টু এক্স, তো আগেই ছিল, তাইলে গুণ যদি আমি 30 দিয়ে দেই, তাইলে আমার এটা এই যে মিলে যায় 60x, প্লাস যেহেতু আমি বি হিসাবে 30 কে ধরছি, তো বি স্কোয়ার হিসাবে 30 স্কোয়ার করবো। এই 30 স্কোয়ার যেহেতু আমার ইকুয়েশনের কোথাও ছিল না, আমি বাইরে থেকে নিয়ে আসছি, তাই ওটাকে নিউট্রালাইজ করার জন্য আমার এই 30 স্কোয়ার বাদ দিতে হবে। কিন্তু আমি দেখতেছি কি, আমার অলরেডি মাইনাস কমন নেওয়া ছিল ইকুয়েশনে, মাইনাস আমার কমন নেওয়া ছিল, ওকে যদি আমি এখন তাইলে বাদ দিতে যাই, তাহলে আমার ব্র্যাকেটের বাইরে প্লাস করে দিতে হবে, প্লাস করলে আলটিমেটলি এটা কাটা যাইতো। বাট আমাদের তো কাটাটা টার্গেট না, আমরা তাই লিখতেছি হচ্ছে -x-30 হোল স্কোয়ার প্লাস এই যে 900। এইবার দেখেন বইয়ের মধ্যে কি করছে। বইয়ের মধ্যে করছে যে হচ্ছে, হ্যাঁ, এই যে এইভাবে লিখছে, লেখার পরে এখন দেখেন বলছে যে প্রফিট কখন, মানে রেভিনিউটা কখন ম্যাক্সিমাইজ হবে, রাইট? তাইলে এখন আমি এইটাতে কত লিখতেছি, r-30 এর হোল স্কোয়ার, তাহলে এখন আমি সিম্পলি r(x) এর জায়গায় r(30) বের করবো, যেটা রেজাল্ট আসবে সেটা হবে আমার অ্যান্সার। কত আসে? 90,000 আসে মনে হয়, না? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, r(30) এখানে কি করলো? হ্যাঁ, r(30) বসাইছে, r(30) হচ্ছে 900, অ্যান্ড ইফ c ইজ এনি নাম্বার আদার দেন 30। ও, আচ্ছা, এইখানে হচ্ছে এই যে এই এ প্লাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের মধ্যে বি ছিল হলো 30, তাইলে 30-র চাইতে বড় কোনো সংখ্যা যদি হয়, ঠিক আছে, 30-র চাইতে বড় কোনো সংখ্যা যদি, মানে 30
সংখ্যাটা যদি এক্স্যাক্টলি 30 হয়, তাইলে আমার এই ব্র্যাকেটের ভিতরে পুরোটা জিরো আসতেছে। তখন 900 হবে হচ্ছে আমার ওই যে অবশিষ্ট থাকার পার্টটা, ঠিক আছে, এই যে এইটুকুই তো সি মোটামুটি। এখন যদি আমি হইলো 30 বাদে অন্য কোনো সংখ্যা নেই, হ্যাঁ, যেহেতু এই ব্র্যাকেটের বাইরের অংশটা লেস দেন জিরো, তাইলে অন্য সংখ্যা নিলে ম্যাক্সিমাম রেভিনিউ হবে হচ্ছে আমার ওই যে 30-এর স্কোয়ার নিলে। 30-এর স্কোয়ার নিলে যে 30-এর স্কোয়ার না, দাঁড়ান, এটা হচ্ছে আর অফ 30 রেভিনিউ ইজ 99,000। হ্যাঁ, এক্স এর মান ওই যে মানে ফাংশনে যখন আমি 30 বসায় দেই, তখন আমি হচ্ছে এই যে দেখেন, -30 - 30 হোল স্কোয়ার প্লাস 900। আচ্ছা, 900 তো আসে, এটা কোথেকে আসলো, দাঁড়ান,